সকাল সকাল ল্যাপটপ নিয়ে বসেও লাভ কিছুই হচ্ছে না। এক লাইন লিখছি, আবার কাটছি, আবার লিখছি, আবার কাটছি। কদিন ধরে এই চলছে, শুধুই কাটাকুটির খেলা। লেখা আর হচ্ছে না কিছুই। এরকম চলতে থাকলে আমার অলৌকিক সংকলন এই জানুয়ারির বইমেলায় বার করবো কিভাবে? আর তো হাতে গোনা কয়েকটা দিন সময়, তার মধ্যে এতগুলো লেখা লিখে ফেলা চারটেখানিক ব্যাপার নয়। কিন্তু মাথাটা এমন হিজিবিজি হয়ে আছে যে কিছুই বেরোচ্ছে না দাঁড়িয়ে। ধুর, ল্যাপটপ ছেড়ে উঠে বাইরে বেরোতে যাব, এমন সময় ফোনটা বেজে উঠলো। বার করে দেখলাম আমার ছোট মামার ছেলে বিশুর ফোন। বল, কি খবর? তোর তো আর মামার বাড়ির কথা মনেই পড়ে না রে। বড় হয়ে কি সব ভুলে গেলি নাকি? আরে না না, তা কেন? এই তো কদিন আগেই ঘুরে এলাম। সেটা কদিন আগে বলতো? কদিন? 2.5 বছর আগে। ও বাবা, তাহলে তো সত্যিই অনেক দিন। আচ্ছা কে শোন, এবারে ও হবে তো নাকি? হবে না মানে? সে আর বলা লাগে? আরে ওর মজাটাই আলাদা। তাহলে আয়, আর দেরি করে লাভ কি? হাড়ি বেঁধেছে? কবে? শহরে থাকিস তাই কিচ্ছু টের পাস না। ঠিক আছে, বল কবে আসবো? তোর যেদিন খুশি, তবে বেশি দেরি করিস না, বুঝলি? আরে না না, একদম না। আমি তাহলে কালই যাচ্ছি। আমার ওইদিকে কাজে কর্মে একদম মন বসছিল না, ভাবছিলাম একটু ব্রেক নেওয়ার দরকার। ভালো হয়েছে তুই ফোনটা করলি। ঠিক আছে, তাহলে কালি আয়। আচ্ছা, যাক ভালোই হলো। এই ফাঁকে একবার মামার বাড়ি থেকে বেরিয়ে আসা যাবে। গ্রামের পরিবেশে গেলে মাথাটা একটু খুলতে পারে, আর লেখার প্লটও দু একটা জোগাড় হয়ে যেতে পারে। না, আমাকে আবার বড় সাইজের লেখক ভাববে না, জানেন। লেখালেখিটা আমার একটা শখই বলতে পারেন। পেশা হিসেবে এখন শুধুমাত্র টিউশনিটাই করি, ওই যা। এখন সেটাও কিছুদিন বন্ধ, তাই হাতে ছুটি আছে বেশ কিছুদিনের। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম পাটশিমুলিয়ার উদ্দেশ্যে। অনেকদিন বাড়ি ছেড়ে তেমন একটা বেরোনো হয় না, তাই বাসের জানলার ধারে বসে চারিপাশের দৃশ্যগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। হেলে দুলে বাসটা যখন পাটশিমুলিয়ায় পৌঁছে আমাকে নামিয়ে দিল, তখন দুপুর হয়ে গেছে, শীতকাল। তাই রোদের তেজ থাকলেও তাতে অসুবিধে কিছু হচ্ছে না। বিশুকে একটা ফোন করলে আমাকে এসে নিয়ে যেত বটে, কিন্তু তার ইচ্ছে করলো না। ভাবলাম এইটুকু তো রাস্তা, হেঁটেই যাই বরং। এত বছর পরে মামার বাড়ি এলাম, একটু চারিপাশটা ভালো করে দেখতে দেখতে যাই। এই গ্রামটা বরাবরই বড় সুন্দর। রাস্তার দুধার জুড়ে সবুজ মাঠের দিকে তাকিয়ে থাকলে চোখ জুড়িয়ে যায়। একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে ছিটিয়ে থাকে এই গ্রামের মুক্ত বাতাসে। রাস্তার ধারে একটা বাড়ির সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। এই বাড়িটার এমন দশা হলো কি করে? কপিলা বুড়ি তাহলে কি মারা গেছে? ছোটবেলায় কপিলা বুড়ির এই বাড়িতে কত এসেছি তিলের নাড়ু খাওয়ার লোভে, আর যত রাজ্যের ভূতের আজগুবি গল্প শোনার লোভে। বর্ষার সন্ধ্যায় হ্যারিকেনের আলোয় কপিলা বুড়ির সেই ভূতের গল্প বলার কথা মনে পড়ে গেল। বাড়িটার দরজা বন্ধ, টালির চাল ভেঙে গেছে জায়গায় জায়গায়, মাটির দেওয়ালের গা ঘেঁষে উঠে গেছে আগাছার লতা। কপিলা বুড়ি বেঁচে থাকলে এই বাড়ির এমন দশা হতো না। না, বিশুর কাছে ব্যাপারটা শুনতে হবে গিয়ে। সন্ধ্যাবেলা পুকুর পাড়ে বসে বিশুকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে বিশু, আমাদের কপিলা বুড়ি কি মারা গেছে? হ্যাঁ রে দাদা, আমি তো গিয়েছিলাম। তা আমাকে একবার ফোন করলি না কেন? আমিও আসতাম একবার দেখতে। না, ভেবেছিলাম এইটুকু সাধারণ ব্যাপার। সাধারণ ব্যাপার হলেও কত স্মৃতি জড়িয়ে আছে ওই কপিলা বুড়ির সাথে। একবার শেষ দেখাটা দেখে যেতে পারতাম। যাকে, সে যা হওয়ার হয়ে গেছে। এখন বল, কখন যাবি? একটু রাত না হলে তো হবে না, ধরা পড়ে যাবো। এখন তো আগের মতো ফাঁকা ফাঁকা নেই, সব ঘরবাড়ি হয়ে গেছে। একটু রাত না হলে হবে না, বুঝলি? সবার ঘুমানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে কি, সে তো অনেক রাত। অত রাতে মামা বেরোতে দেবে? আরে খেপেছিস? বাবা জানতে পারলে ছাল ছাড়িয়ে দেবে। যা করার গোপনে করতে হবে, চুপি চুপি। দেখিস ভাই, আমার কিন্তু ভয় ভয় লাগছে। এই যে আমরা এত বড় হয়েও এখনো বাবা মাকে ভয় পাই, এর মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, তাই না? ঠিকই বলেছিস। তাহলে রাত 11টা নাগাদ বেরোনো যাক নাকি? রাত 11টায় তো এখানে সবাই ঘুমিয়ে পড়ে আশা করি। হ্যাঁ, 11টা যথেষ্ট। এই ভালো কথা। আমরা দুজনেই যাব নাকি পটকাকেও সাথে নিবি? পটকা তো যেত আমাদের সাথে। পটকাকে এখন পাচ্ছিস কোথায় তুই? কেন, পটকার কি হয়েছে? আরে ও তো বিয়ে করে বউ নিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকে ভাড়ার সাথে। বাবা, জানতাম না তো। কত কিছুই জানবি দাদা। এ গ্রাম দেখতে আগের মতোই আছে বটে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে গেছে। দুদিন থাক, সব জানতে পারবি। আচ্ছা চল বাড়ি যাই, না হলে আবার মা চেঁচামেচি শুরু করবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। সারা বাড়ি অন্ধকার, সারা গ্রামও। এমন সময় বিশু বলল, কি রে দাদা, ঘুমিয়ে বললি নাকি? মাথা খারাপ? তাহলে ওর 11টা বাজে তো। ওঠ। বেরিয়ে তো এলাম, মামা মামি কেউ টের পায়নি তো? খেপেছিস? ওরা এখন ঘুমিয়ে অজ্ঞান, কেউ টের পাবে না। কিন্তু কেমন একটা লাগছে যেন। এই কাজ আগেও অনেকবার করেছি, কিন্তু এরকম অস্বস্তি হয়নি কোনোদিনও। ধুর, ওসব বাদ দিয়ে চল। দুই ভাই মিলে চললাম মেঠো পথ ধরে। রাতের অন্ধকারে কালো হয়ে আছে গোটা গ্রাম। ঠান্ডা পড়েছে ভালোই, কিন্তু আজ কুয়াশা তেমন একটা নেই, তাই অন্ধকারেও পথ চলতে তেমন একটা অসুবিধা হচ্ছে না। কত রাস্তা পেরিয়ে অবশেষে আমরা মাঠে পৌঁছাবার ঠিক আগে সেই কপিলা বুড়ির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। বাড়িটার সামনে এসে আমরা দাঁড়াতে চাইনি, কিন্তু কেন জানি না আমাদের পা যেন মাটিতে আটকে গেল। কে যেন আমাদের পাগুলো টেনে ধরলো মাটির ভেতর থেকে। ওই বাড়িটার ভেতর যেন কিছু একটা আছে। কে যেন আমাদের নিঃশব্দে ডাকছে ওই বাড়িটার ভেতর থেকে।
আমি অবচেতন মনে সেই বাড়িটার দিকে পা বাড়াতে যাচ্ছি, তাই দেখে বিশু বলল, এই দাদা, ও কি করছিস? ওদিকে একদম না। কেন জানি না বিশু, আমার মনে হচ্ছে কে যেন ওই বাড়িটার ভেতর থেকে আমাকে ডাকছে। তোরও কি এমনটা মনে হচ্ছে? না, আমার কিছু মনে হচ্ছে না। তুই চল, আমরা যে কাজে এসেছিলাম সেটা আগে করি। না দাঁড়া, আমি বরং একবার দেখে আসি, না হলে মনের সংশয়টা যাবে না কিছুতেই। দাঁড়া, আমি দেখে আসি। আরে তুই কি পাগল হলি? ও বাড়ি এখন কপিলাপুরীর বাড়ি নেই আর, ওটা ওটা এখন ভূত বাড়ি হয়ে উঠেছে। ওখানে ভয় আছে। কি সব যাতা বলছিস বিশু? তোর মতো সাহসী ছেলের কাছ থেকে এটা আমি আশা করিনি, একদমই আশা করিনি। আরে আমি সাহসী হতে পারি, অবিশ্বাসী নই। চল, তোকে সে গল্প আমি সকালে বলবো খন। আরে তুই দাঁড়া না, আমি যাবো আর আসবো, না হলে একটা খটকা থেকে যাবে। এটা যে আমার মনের ভুল সেটা প্রমাণিত হতে দে। দাদা, কি পাগলামো করছিস? বিশুর বারণ উপেক্ষা করে হেঁটে গেলাম বাড়িটার দিকে। বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে দরজাটা খুলতেই যা দেখলাম তাই জীবনে ভুলতে পারবো না। দেখলাম ঘরের মেঝেতে ঝুলে রয়েছে দুটো মৃতদেহ, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলেটা আমার অপরিচিত, কিন্তু মেয়েটাকে আমি চিনি, তনুশ্রী। এইবার হঠাৎ দেখলাম মৃতদেহ দুটোর জায়গায় ঝুলে আছে দুটো কঙ্কাল। ভয়ে আমার সারাটা শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল। দৌড়ে যে পালাবো সেই ক্ষমতা বুঝি হারিয়ে ফেলেছি। তবু সবটুকু শক্তি দিয়ে প্রাণপণে সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাম বাইরে। বাইরে গিয়ে দেখলাম বিশু দাঁড়িয়ে আছে। ওর কাছে হাঁপাতে হাঁপাতে গিয়ে বললাম, বিশু, বিশু। হঠাৎ বিশু পেছন ঘুরতেই আমার মনে হলো এবার বুঝি আমার হার্ট ফেল হয়ে যাবে। এ কাকে দেখছি আমি? এ তো বিশু নয়, এ যে একটা প্রেত। একেই তো আমি ঝুলন্ত অবস্থায় দেখলাম একটু আগে। কি বিভৎস তার চেহারা! ও দেখলেই শরীরের সব রক্ত যেন জল হয়ে যায়। এইবার সে হঠাৎ আমার গলা চেপে ধরল। কি যে অমানসিক শক্তি সেই হাতে, তা বলে বোঝাবার নয়। আমি কোনোদিন যে এই হাত ছাড়াতে পারবো না তা বুঝে গেলাম। মনে মনে মৃত্যুর প্রহর গুনছি, এমন সময় কে যেন আদেশের সুরে বলল, ওকে ছেড়ে দাও প্রশান্ত, ওকে মেরো না। ছেড়ে দেবো? এ কি বলছো তুমি তনু? কতদিন পরে আমরা আমাদের দলে যোগ দেওয়ানোর লোক পেলাম, একে ছেড়ে দেবো? হ্যাঁ, ওকে ছেড়ে দাও, কারণ ও আমাকে ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। বেশ, তুমি যখন চাইছো তখন ওকে আমি ছেড়ে দিলাম। সে আমার গলা ছেড়ে দিতেই আমি মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারালাম। তারপরে আর কিচ্ছু মনে নেই। মেরে পিঠের চাল ছাড়িয়ে নেওয়া দরকার, বুঝলি? তোর ছেলে এত বড় হলো, এখনো সেই ছোটবেলার বাচ্চামোটা গেল না। আর আমারটার তো কোনো কথাই নেই। দুই বাদরে মিলে কাল রাতে ওই কাণ্ড বাঁধিয়েছে। আরে রস তো আমি হাড়ি ধরে কিনেও এনে দিতে পারতাম, আমাকে বললেই তো হতো যে মামা রস খেতে ইচ্ছে হয়েছে, তার জন্য অত রাতে। মামার গলার আওয়াজে ঘুম ভাঙলো। ধরফর করে জেগে উঠে বসলাম বিছানায়। এর মধ্যে বিশু এলো ঘরে। যাক, ঘুম ভেঙেছে তাহলে। তুই কোথায় চলে গেছিলি কাল রাতে? তুই তো কোনো বারণ শুনলি না। আমি জানতাম তুই ওরকমই একটা বিপদ বাঁধাবি, তাই দৌড়ে বাড়ি এসে বাবাকে ডেকে নিয়ে যাই। আমি আর বাবা গিয়ে দেখি তুই রাস্তার উপর অজ্ঞান হয়ে পড়ে আছিস। কি হয়েছিল তোর? তারপর রাতের সমস্ত ঘটনা বিশুকে বললাম। সব শুনে বিশু বলল, তনুশ্রীকে তো তুই চিনিস। ওর পাশের গ্রামের একটা ছেলের সাথে রিলেশনশিপ ছিল, মানে যাকে বলে একেবারে মাখো মাখো ব্যাপার। কিন্তু কারুর বাড়ি থেকেই তাদের সম্পর্কে মত ছিল না। এইসব নিয়েই নানান কেচাল বাওয়াল। তারপর একদিন ভোরবেলায় দেখা গেল কপিলাপুরীর খালি বাড়িতে দুটো লাশ ঝুলছে, তনুশ্রী আর প্রশান্তর। তারপর থেকে ওই বাড়িটায় নানান ধরনের ভুতুরে ঘটনা ঘটতে থাকে। কেউ আর রাতের বেলা ভুলেও ও পথ মারায় না। তুই আমাকে আগে এসব কথা বলিসনি কেন? বললে তুই যদি ভয়টায় পাস, তাই বলিনি। অনেক বছর আগের এক বসন্তের বিকেলে আমার শেষবারের জন্য দেখা তনুশ্রীর মুখটা মনে পড়ল।